হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই একটু দ্রুত জানিও যে সবকিছু ঠিক আছে কিনা, এন্ড সবাই একটু দ্রুত বলবা যে সাউন্ড তারপরে যা যা আছে সবকিছু ক্লিয়ার কিনা। সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম। And আমি সুজন তোমাদের সাথে আছি আজকে। মহাকাশ অভিজ্ঞান চ্যাপ্টার এ টু জেড একদম ফুল চ্যাপ্টার কমপ্লিট করা হবে। মোটামুটি হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার থেকে 150 প্লাস এমসিকিউ সলভ করানো হবে। 150 প্লাস এমসিকিউ প্লাস হচ্ছে বেসিক যতটুকু তোমাদের প্রয়োজন সবটুকু কমপ্লিট করা হবে। তো তোমরা যারা জয়েন হয়েছো, তো তোমরা একটু দ্রুত কমেন্ট করে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। আর সবার কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা যদি পারো তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে দ্রুত মেনশন করে দাও। আর হচ্ছে যারা এখান থেকে যুক্ত আছো, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হও, একটু লিঙ্কটা একটু কপি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে দাও তো সবাই। ওকে, দেখো তোমাদের ক্লাস শুরুর আগে তোমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। এই জিনিসটা এখানে আমি কিছু নোট রেখে দিয়েছি, তো এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। একটা হচ্ছে তুমি যদি ক্লাসে জয়েন হয়ে থাকো, তো তোমার অবশ্যই ক্লাস শেষ না হওয়া পর্যন্ত ক্লাস থেকে বেরোনো যাবে না। তো এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। তুমি যদি এই কাজটা থেকে বেরোয় যাও, তাহলে দেখা গেল তোমার জিনিসগুলো থেকে মনে থাকবে কম। আমি একটুকু বলি, তুমি সেকেন্ড টাইমার হও, ফার্স্ট টাইমার হও, যে কোনো হও, তোমার যেই স্যারের ক্লাসই করো, প্রথম থেকে যদি শেষ পর্যন্ত ক্লাস না করো তাহলে তুমি কিছু শিখতে পারবে না। প্রথম হচ্ছে আমি তোমাকে বেসিক পড়াবো, তারপরে প্রত্যেকটা বেসিকের পরে এমসিকিউ সলভ দেবো, যেগুলো হচ্ছে তোমার জন্য কি গুরুত্বপূর্ণ, এবং সবগুলো হচ্ছে কি অ্যাডমিশনের কোশ্চেন সমাধান করানো হবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর দুই নাম্বারটা হচ্ছে, আমি যা যা পড়াবো যদি তুমি পারো সাথে সাথে খাতায় লেখো, কারণ যে জিনিসগুলো তুমি সাথে সাথে লিখলে তোমার জিনিসগুলো মনে থাকবে। তারপর হচ্ছে আমি প্রতিটা প্রশ্নের উত্তর করবা, এটা হচ্ছে আজকের কথা। তো তোমরা যারা জয়েন হয়েছো একটু দ্রুত জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। আর সবাইকে বলবো যে সবার রেসপন্স থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো আমি ক্লাস যতটুকু নিব, তোমার রেসপন্সটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি ক্লাসে ডিপেন্ড করবে তোমার রেসপন্সের উপর। তোমরা যত বেশি রেসপন্স করতে পারো আমার তত বেশি ভালো লাগবে। দেখো, তো তোমরা কে কে জয়েন হয়েছে একটু জানাও দেখি, and সবার সাথে একটু পরিচিত হই, তারপর আজকে আমরা শুরু করি। And সবাই একটু জয়েন হয়ে যাক, সবাই একটু কষ্ট করে তোমরা শেয়ার করে দিও। আর আমি একটু ক্লাসগুলো শেয়ার করে নিচ্ছি। দেখি তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিই, এই প্রশ্নটা উত্তর করতে থাকো ওই পর্যন্ত। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, দেখি তোমরা কে কে কতটুকু প্রশ্নটা উত্তর করতে পারো। And সবাই একটু জানাবা। আমি ওই পর্যন্ত একটু ক্লাসগুলো শেয়ার করি, এন্ড সবাই কি করে ক্লাসে জয়েন হয়ে যাক। সবাই কি করে ফেলো, উত্তর করে ফেলো। সবাই উত্তর করে, হ্যাঁ। দেখো, কেউ যদি আমার পরিচয় জানতে চাও তাহলে আমি আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে সুজন, হচ্ছে কত পড়াশোনা করতেছি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, হচ্ছে তৃতীয় বর্ষ আছি। আর হচ্ছে আমার এইচএসসি বেস হচ্ছে কত, 20, যেটাকে বলা হয় অটোপাস ব্যাচ। এখন সবার এইটুকুই। তো সবাই প্রশ্নের উত্তর করো, আর আমি একটু ক্লাসগুলো শেয়ার করে নিচ্ছি, তোমরা একটু ক্লাসগুলো শেয়ার করো, যাতে তোমার বন্ধুরা কি করতে পারে, ক্লাসগুলো জয়েন হতে পারে। আরেকটা জিনিস জানো, যে সবকিছু ঠিক আছে কিনা। ওকে, দেখি কে কে ক্লাসে জয়েন হয়েছো। যারা সালাম দিতেছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাই অনেকে আছো, হ্যাঁ। তোমরা এক কাজ করতে পারো, যে তোমাদের আশেপাশে যারা হচ্ছে 26 ব্যাচের শিক্ষার্থী আছে,
তাদেরকে মেনশন করতে পারো। যারা 26 ব্যাচের পরীক্ষার্থী আছে তাদেরকে তোমরা মেনশন করে দিতে পারো। বুঝতে পারছো? তোমাদের আশেপাশে যারা 26 ব্যাচের আছে তাদেরকে মেনশন করে দিতে পারো, আর সবাই একটু জানো যে সবকিছু ঠিক আছে কিনা। একজন বলছে স্ক্রিনে লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তুমি হচ্ছে একটু বের হয়ে আবার জয়েন করো, হয়তোবা তোমার এখানে নেটের সমস্যা হচ্ছে। কি নাম? নবিতা। সাদিকা আক্তার সোয়া বলছো খ নাম্বার। দেখো, ওকে, দেখি আমরা কে কে ক্লাসে শেয়ার করছো, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই। চলো আমরা শুরু করব। তো সবাই তো রেডি? বলো তো সবাই শেষ পর্যন্ত থাকবা কে কে? একটু আমি দেখতে চাই যে শেষ পর্যন্ত থাকবা কে কে তোমাদের মাঝখানে। ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত কে কে ক্লাসে থাকবা একটু জানাও দেখি। ওকে, অনেকে বলছো সি। ওকে, সবাই তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে দ্রুত মেনশন করে দাও। চলো আমরা এটা পড়ার আগে আমি যে এই টপিকটা যেখান থেকে আছে সেই টপিকটা সম্পর্কে একটু জেনে আসি। তো সবাই কি করবা, আমি যে প্রশ্নগুলা দিব, যদি আমি তোমাকে প্রশ্ন করি সবাই উত্তর করার চেষ্টা করবা। তো এটা হচ্ছে তোমাদের যে আমি সেকেন্ড টাইমার যারা আছো, তোমাদের যে 10 দিনের যে ফ্রি ক্লাসটা নেবে আমি রুটিন অলরেডি দিয়ে দিছি, এই রুটিন অনুসারে তোমাদেরটা চলবে। বুঝতে পারছো? এই রুটিন অনুসারে তোমাদের 10 দিনের ফিজিক্সের ফুল কমপ্লিট করে দেব। এন্ড যতটুকু সময় লাগবে একটা ক্লাস ওই সম্পূর্ণটুকু ক্লাসের মধ্যে নিয়ে নেওয়া হবে। তো অবশ্যই চেষ্টা করবে ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। এন্ড তোমরা অনেকেই কি করো, ক্লাসে জয়েন হও বেরো, জয়েন হও বেরো, এই জিনিসটা করবা না। এই জিনিসটা করলে তোমার জিনিসগুলা পড়ার থেকে তোমার হচ্ছে কি ডিস্ট্রাকশন হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবা প্রথম শুরু করছো যতক্ষণ পর্যন্ত না ক্লাস শেষ হয় ততক্ষণ পর্যন্ত অন্য কোনো কাজের দিকে মনোযোগ দিবা না। এটা হচ্ছে আমার কথা। তো তুমি যদি এইটুকু মাথায় রেখে ক্লাসে শেষ পর্যন্ত থাকো, তুমি ক্লাস শেষে নিজেই বুঝতে পারবে তোমার কতটুকু কভার হয়েছে। বুঝতে পারছো? তো চলো, অল কভার হবে, যে কোনো ইউনিভার্সিটি তুমি পরীক্ষা দিতে পারো, ইঞ্জিনিয়ারিং সহকারে পরীক্ষা দিতে পারো। দেখো আমাদের এই জিনিসগুলো সবার জন্য আবারই বলে দিচ্ছি, তুমি যতক্ষণ পর্যন্ত ক্লাসে জয়েন হয়েছো এর বাইরে যেহেতু জয়েন হয়েছো, ক্লাস শেষ না হওয়া পর্যন্ত ক্লাস থেকে বের হবে না। তারপর হচ্ছে ক্লাসে যদি পারো ভাইয়া যতটুকু লেখতেছে সাথে সাথে খাতায় নোট করবা। তারপর হচ্ছে প্রতিটা প্রশ্ন উত্তর করবা। এখন আপাতত কারো কোনো কমেন্ট করা দরকার নাই, আমি যতটুকু পড়াচ্ছি এটুকু মাথায় রাখবো, আমি প্রশ্ন করলে উত্তর দিবে হ্যাঁ বা না, আর কিছু বলা লাগবে। দেখো আমাদের হচ্ছে আমাদের হচ্ছে ক্যাপলার আছে, আমরা ক্যাপলারের সূত্র পড়ছি। আমাদের গ্রহ আছে না, আমরা গ্রহ সম্পর্কে তো জানি, তাই তো? আমরা কি জানি? গ্রহগুলা। দেখো আমাদের কি ক্যাপলার, আমরা বিজ্ঞানী ক্যাপলারে চিনি, কে কে বলো তো? যে আমরা ক্যাপলার কি করছে, গ্রহগুলার সূত্র দিচ্ছে। এই ক্যাপলারের গ্রহ সূত্র থেকে আমাদের পাইছে কিভাবে আগের মানুষটা ধারণা করতো যে আমাদেরকে পৃথিবীকে কেন্দ্র করে অন্য সব গ্রহগুলা ঘুরে, সূর্য ঘুরে পৃথিবীকে কেন্দ্র করে। কিন্তু পরবর্তী বিজ্ঞানী হচ্ছে কি ক্যাপলার ধারণা, ক্যাপলার না হচ্ছে কি অনেক বিজ্ঞানী ধারণা করছে যে হচ্ছে কি সূর্যকে কেন্দ্র করে কি করে পৃথিবীগুলা ঘুরে। এখন এটার উপর ভিত্তি করে ক্যাপলার কি করছে, তিনটা সূত্র দেন। কয়টা সূত্র? তিনটা সূত্র দিছে। তিনটা সূত্র দিছে। এই যে গ্রহগুলো যে ঘুরতেছিল কাকে কেন্দ্র করে ঘুরতেছিল, সেটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে। ধরো আমার এখানে একটা সূর্য, এটা হচ্ছে একটা সূর্য। এই যে সূর্যের চারদিকে অনেকগুলা গ্রহ থাকে, এইগুলাকে কেন্দ্র করে কি করতে থাকে, এই গ্রহগুলা কি করে, এই যে প্রত্যেকটা কক্ষপথে, ধরো এখানে একটা পৃথিবী আছে, এখানে একটা ধরো হচ্ছে মঙ্গল গ্রহ আছে, ধরো এটা এই পাশে আরেকটা বৃহস্পতি গ্রহ, প্রত্যেকটা কক্ষপথে কি করে এক একটা করে গ্রহ থাকে। ওকে, একসাথে নোট করে বেশ লাগে ভাই। আচ্ছা দেখো তোমাদের হচ্ছে কথা, দেখো তাহলে তুমি এই জিনিসগুলা করবা। এইটা হচ্ছে গ্রহগুলা, এই যে প্রত্যেকটা কি করে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে কি করে, কাকে কেন্দ্র করে ঘুরে, সূর্যকে কেন্দ্র করে ঘুরে। এই সূর্যকে কেন্দ্র করে ঘুরার ফলে এই বিজ্ঞানী ক্যাপলার কি করছে, তিনটা সূত্র দেন। সেই তিনটা সূত্র কি কি? দেখো আমাদের যে প্রথম যে সূত্রটা আছে, দেখো প্রথম সূত্রটা এখানে, প্রথম সূত্র তোমার বেশি কিছু আসবে না, জাস্ট এখান থেকে তোমার সংজ্ঞাটা আসবে। তো সংজ্ঞাটা তোমার মাথায় রাখবা, যেহেতু তোমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট অথবা যারা এইচএসসি দিবা তাদের জন্য তোমার যে সংজ্ঞাটা আমি মনে রাখার জন্য বলতেছি। দেখো কি বলছে, যে ক্যাপলারের প্রথম সূত্র হচ্ছে কক্ষপথের সূত্র। প্রথম সূত্রটা কিসের সূত্র? কক্ষপথের সূত্র। দেখো প্রতিটি গ্রহ প্রতিটি গ্রহ সূর্যকে কি করে ফোকাসে রেখে, ফোকাস বুঝো, ফোকাস মানে কি একটা কেন্দ্র, এই ফোকাস রাখে মানে কি কেন্দ্রে রেখে কোথায় রাখবে,
কেন্দ্রে রেখে সে কি করে উপবৃত্তকর পথে ঘুরে। ধরো আমার কাছে যদি এইটা একটা সূর্য হয়, এই যে সূর্য আছে এটা ধরো আমার একটা কি পৃথিবী, এটা হচ্ছে আমার কি পৃথিবী। এই যে সূর্যটা এই পৃথিবীকে রেখে কোথায় রেখে কেন্দ্রে রেখে এই যে উপবৃত্তকর পথে সে কি করতেছে এইভাবে সে ঘুরতেছে। এই যে উপবৃত্তকর পথে যে ঘুরে এই যে ঘূর্ণন যে একটা নির্দিষ্ট কক্ষপথ থাকে সেটাকে আমাদের কি বলা হয় কক্ষপথের সূত্র বলে। তাহলে দেখো আমাদের এই যে কেন্দ্রটা আছে তাহলে আমরা কি কেপলারের প্রথম সূত্রটার নাম কি, প্রথম সূত্রটার নাম হচ্ছে কক্ষপথের সূত্র। এটা মনে রাখবা যে কক্ষের সূত্র। ওকে, হচ্ছে কেপলারের প্রথম সূত্র হচ্ছে কক্ষের সূত্র। এই সূত্রের কাজ কি, সূত্রটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে অন্য সকল গ্রহগুলা সে কি করে উপবৃত্তকর পথে ঘূর্ণন করে ঘুরে। এটাকে আমাদের কি বলা হয় কেপলারের সূত্র বলে, কেপলারের প্রথম সূত্র বলে, কক্ষপথের সূত্র বলে। তো এইটুকু মাথায় রাখলে হবে। আশা করি এইটুকু সবার মনে রাখবা। ওকে, আর যারা ক্লাসে জয়েন হয়েছে সবাইকে একটু কষ্ট করে বলবো যে হচ্ছে হাইলাইট যে একটা মেসেজ আসে না, অপশন আছে না কমেন্ট সেকশনে, সবাই হাইলাইট মেসেজটা করে দাও। আর সবাই একটু কষ্ট করে লাইক এন্ড কমেন্ট করে দাও, হ্যাঁ, তাহলে সবার কাছে ক্লাসগুলো যাবে। তারপরে আসো আমার দ্বিতীয় সূত্র। দেখো এই যে দ্বিতীয় সূত্রটা কি, দেখো দ্বিতীয় সূত্র হচ্ছে কেপলারের ক্ষেত্রফলের সূত্র। কিসের সূত্র? ক্ষেত্রফলের সূত্র। দেখো এই যে এটা হচ্ছে আমার কি কেপলারের দ্বিতীয় সূত্র। কেপলারের দ্বিতীয় সূত্রের নাম কি সবাই একটু মনে রাখবা, এখান থেকে আমার এমসিকিউ আসবে, বুঝছো? দেখো দেখো কেপলারের দ্বিতীয় সূত্র, কেপলারের দ্বিতীয় সূত্রের নামটা কি বলছে, এটা হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র। দেখো কেপলারের দ্বিতীয় সূত্র, কেপলারের দ্বিতীয় সূত্র বলছে গ্রহ এবং সূর্যের সংযোজক সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। ধরো আমার কাছে এটা ছিল একটা কি গ্রহ, বা এটা হচ্ছে আমি কি সূর্য চিন্তা করতে পারি। এখানে একটা কি আছে পৃথিবী আছে, এই যে পৃথিবী থেকে এই সূর্যটা কি করবে একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে না, এই ধরে কি একটা সংযোগ সরলরেখা আছে, ধরে নাও সে কত আর দূরত্বে আছে, এই সংযোগ সরলরেখা এটা সমান সময় সে কি করবে কৌণিক বরাবর একটা ক্ষেত্রফল অতিক্রম করবে না। ধরো এইটা সমান সময়, ধরো টি সময় সে কি করছে এই এরিয়াটুকু গেছে, ধরো এই এরিয়াটুকু গেছে, এখানে আসছে গড়টা, এখান থেকে এইটুকু সময়টা লাগছে কত টি পরিমাণ, টি1 পরিমাণ। এখানে তার একটা ক্ষেত্রফল আছে, ধর এ সে কি করছে এতটুকু ক্ষেত্রফল গেছে, কতটুকু গেছে সে a1 পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করে। তাহলে আমার পরবর্তী আরেকটু সময় যদি চিন্তা করো, এখান থেকে এইটুকু এই ক্ষেত্রফলটুকু এখানে গ্রহটা চলে আসছে, এইটুকু আমার সময় লাগছে কত টি2, এটাও ধরো ক্ষেত্রফল কত গেছে, ক্ষেত্রফল হচ্ছে কত, এটার মান গেছে কত এটু। কথা হলো আমাদের এই যে সময়টা এখানে আমরা বলছে যে টি1 ইকুয়াল কত টি2, যদি এই দুইটা সময় এবং এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল যদি সমান হয় কি বলছে a1 ইকুয়াল কত a2। এই কেপলারের প্রথম সূত্র বলছে যে সংযোগ সরলরেখা সমান সময়ে এই গ্রহগুলা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। সে এখানেও যদি যায় এখান থেকে এইটুকু যে সময় লাগবে এখান থেকে সেই ক্ষেত্রফলটা কি করবে সমান অতিক্রম করবে। এটা হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র, এটা মনে রাখবা। তাহলে কেপলারের দ্বিতীয় সূত্র কি বলছে যে হচ্ছে কি গ্রহ এবং কি সূর্যের সংযোগ সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তাহলে এখানে আমার একটু জিনিস মনে রাখতে হবে, এই যে কেপলারের দ্বিতীয় সূত্রে তাই এইটা কি করে কৌণিক বরাবর একটা দূরত্ব অতিক্রম করে না, এখানে কৌণিক ভরবেগ আছে না, এখানে আমার তারা কৌণিক বরাবর কি করে অতিক্রম করে। দেখো এই যে কৌণিক বরাবর এই কৌণিক যে ভরবেগটা আছে এই কৌণিক বেগের কি করে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। তাহলে কি করে কৌণিক বেগের, এটা মনে রাখবা কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, নীতি মেনে চলে। মনে রাখবা এই জিনিসটা যে কি বলছে যে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। কোন সূত্র? কেপলারের দ্বিতীয় সূত্র। কোন সূত্র? দ্বিতীয় সূত্র। এর আরেকটা নাম কি ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফলের সূত্র।
কারো যদি লেখারই হয় তো বলো, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাবা, একটু দ্রুত জানাই। হ্যাঁ, তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো সবাই একটু দ্রুত বললে, আর সবাইকে বলবো তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন করে দিতে পারো, অথবা যারা জুনিয়র আছে, যারা 26 ব্যাচের আছে তাদেরকেও তুমি মেনশন করে দিও। আর সবাই একটু নিজের আইডিতে কি করে রাখো, ক্লাসগুলা শেয়ার করে রাখো তোমাদের আশেপাশে যতগুলা ফ্রেন্ড সার্কেল আছে। কারো কোনো প্রশ্ন আছে একটু জানাও দেখি। ওকে, আসো আমরা তৃতীয় সূত্রটা দেখো। এই তৃতীয় সূত্রটা আমাদের কি বলছে দেখো। তৃতীয় সূত্রের নাম হচ্ছে, কারো কোনো প্রশ্ন আছে বলো না? হাসিবুল বলছে আরেকবার। দেখো আমার কি বলছে, সংজ্ঞাটা বলছে যে আমাদের ক্ষেত্রফল সূত্র, যা সেটুকু মনে রাখবা। গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখার সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম, সমান সময় সমান ক্ষেত্রফল। এটা ধরো আমি সূর্য, এটা আমার কি একটা সূর্য, এই সূর্য থেকে একটা গ্রহের দূরত্ব আছে, সেই দূরত্বটা কত আর। এটা যদি একটু, গ্রহ তো আর এখানে থাকবে না, কৌণিক বরাবর একটা সরণ ঘটাবে, কৌণিক ভরবেগ আছে না, এই যে কৌণিক ভরবেগটা আছে এইদিকে কি ঘুরতেছে, যখন সে কি করবে t1 সময় তার একটা ক্ষেত্রফল অতিক্রম করবে না, এই ক্ষেত্রফলটা তার পরবর্তী t1 সময়ে সেম সমপরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করবে। এটা হচ্ছে কোন ইয়ার সূত্র, কেপলারের ক্ষেত্রফল সূত্র। সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম, এইটুকু মনে রাখবা। আর এখান থেকে মনে রাখবা কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে এই কেপলারের দ্বিতীয় সূত্রটা মেনে চলে। কোনটা? কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার দ্বিতীয় সূত্র। কার সূত্র? কেপলার দ্বিতীয় সূত্র। আরেকটা নাম কি? ক্ষেত্রফলের সূত্র। এইটুকু মনে রাখলেই হবে, এখান থেকে এমসিকিউ আসবে, বুঝছো? আমি প্রথমে কিন্তু এই টপিক থেকে এমসিকিউ দিয়ে তারপরে ক্লাস শুরু করছি, বুঝছো? সবাই কিন্তু এরপরে প্রশ্ন দিব, সবার উত্তর করা লাগবে, এভরিবডি, প্রত্যেক জনেরই। আচ্ছা, আমরা হচ্ছে তৃতীয় সূত্রটা দেখি। দেখো তৃতীয় সূত্রে আমার কি বলছে, আমার তৃতীয় সূত্রে আমাদের কি বলছে দেখো। তৃতীয় সূত্র বলছে যে আমার কি আবর্তনকালের সূত্র। কার সূত্র? আবর্তনকালের সূত্র। এটা হচ্ছে কি আবর্তনকালের, দেখো আবর্তনকালের সূত্র, আবর্তনকাল বা আমরা এটাকে আরেকটা বলতে পারি পর্যায়কালের সূত্র। আবর্তনকাল বা পর্যায়কালের সূত্র বলতে পারি, আরেকটা নাম হচ্ছে কি আবর্তনকাল বা পর্যায়কাল। এটা মনে রাখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, বুঝছো? কি বলছে, ধরো আমরা একটু আগে কি বলছিলাম বলতো, এটা যদি আমার কি হয়, এটা যদি আমার সূর্য হয়, এই সূর্যকে কেন্দ্র করে অনেকগুলো কি করতেছে গ্রহ ঘুরতেছে না। ধরো এই সূর্যকে কেন্দ্র করে কি করতেছে অনেকগুলা গ্রহ ঘুরতেছে, এটা যদি আমার সূর্য হয়। ধরো এখানে কি আছে, আরেকটা গ্রহ আছে, এখানে আমার কি আছে, দেখো এখানে আমার কি আছে, একটা গ্রহ আছে, এটা একটা গ্রহ। ধরো এই গ্রহটার নাম হচ্ছে কি আমার পৃথিবী, ধরে নাও এটা হচ্ছে আমার কি একটা পৃথিবী। দেখো এই যে গ্রহ থেকে এই সূর্যটুকু একটা দূরত্ব, এখান থেকে এইটুকু একটা দূরত্ব, মনে করো এই দূরত্বটা যে কত, এই দূরত্বটা হচ্ছে এ পরিমাণ। তাহলে একটু চিন্তা করো, এখান থেকে যদি আমি একটু যাত্রা চিন্তা করি, এই এ বিন্দু থেকে এই সূর্যটা এটা যাত্রা করে, এই পৃথিবীটা এই গ্রহটা যাত্রা করে এই সম্পূর্ণ পথ ঘুরে আসতে একটা সময় লাগবে না? একবার ঘুরে এইখান থেকে একবার সূর্যকে প্রদক্ষিণ করতে একবার ঘুরতে সময় লাগবে না? সেই সময়টা কত? এখান থেকে এই গ্রহটা যে ঘুরতেছে এইভাবে আসতেছে, এইভাবে ঘুরে আবার এখানে আসে, তার জন্য আমার একটা সময় লাগবে। সেই সময়টা কত? সেই সময়টা ধরো আমাদের পর্যায়কাল কি, সেটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে তার কি পর্যায়কাল। দেখো পর্যায়কালটি, তাহলে আমি কেপলার তৃতীয় সূত্রে কি বলছি, এই সূর্য থেকে যে গ্রহটার যে দূরত্ব, সেই দূরত্বটা কত, এই পরিমাণ। ধরে নাও এই গ্রহটার দূরত্ব কত, এই পরিমাণ। আমার কি বলছে, যে আমার এখানে বলছে আবর্তনকালের সূত্র, সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ। কি বলছে? আবর্তনকালের বর্গ। কার বর্গ বলছে? আবর্তনকালের। আবর্তনকাল জিনিসটাকে একটু বুঝাইলাম না, যে আবর্তনকালটা কি সূর্যকে একটা বিন্দু থেকে কেন্দ্র করে সূর্যটাকে ঘিরে আবার এই বিন্দুতে আসতে যে সময়টা লাগতেছে, সেটাকে আমাদের কি বলা হইতেছে, আবর্তনকাল বলা হইতেছে। আবর্তনকালকে কি বলা হয়? টি দ্বারা প্রকাশ করে, এই আবর্তনকালের বর্গ। তাহলে আমরা কি সংজ্ঞা অনুসারে কি পাইতেছি, যে আবর্তনকালের বর্গ, তাহলে আমরা কি টি স্কয়ার, আবর্তনকালের বর্গ
এই যে কক্ষপথের অর্ধপরাক্ষের মানে বুঝাইতেছে যে এই সূর্য থেকে এই গ্রহটা যে দূরত্বটা আছে, এই দূরত্বের কি ঘনফলের সমানুপাতিক। ঘনফল মানে কি ঘনমূল। তাহলে এখান থেকে একটু দূরত্ব কত ধরে নাও, আমি এ ধরলাম বা আর ধরলাম, সেটাই ধরো। আমার এখানে কত প্রফেশনাল কত আসবে কিউব। এটা হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র। তাহলে আমি এই সূত্র অনুসারে আমি এখান থেকে কি বলতে পারতেছি, দেখো তো এই টি স্কোয়ার, এখানে একটা ধ্রুবক ধরে নেই আমি কে এ কিউব। কারো কোনো এটুকুতে প্রশ্ন আছে একটু বলো তো দেখি, যে তোমাদের সবার ক্লিয়ার হয়েছে কিনা। আরেকটা কথা, যারা হচ্ছে যাদেরকে আমি গ্রুপে যুক্ত করছি, মনে করো প্রাইভেট গ্রুপে, আর যেই গ্রুপে যুক্ত করি, তোমাদের যদি ক্লাসে আমি রেসপন্স না পাই, তাহলে মনে করো তোমাদের ওই লাস্ট ক্লাস হচ্ছে আজকেরটা যদি মনে করো, কারণ আমি রেসপন্সের উপর ডিপেন্ড করব যে তোমরা ক্লাস করতে আগ্রহী কিনা, কারণ আমি তোমাকে এত কষ্ট করে ক্লাস নিতেছি। ওকে, দেখো তাহলে আমার এইটুকু আছে। এখান থেকে আমি একটা জিনিস বের করতে পারতেছি না, যে এখান থেকে আমি কি টি স্কোয়ার বাই এ কিউব ইকুয়াল টু কত কে এ কিউব বাই কে, এটা আমরা লিখতে পারতেছি। আমরা এইটুকু লেখা যায়, তাই না? এছাড়াও আমি আরেকটা জিনিস এখান থেকে লেখা যায়। আচ্ছা আমি এটা আরেক পেজে করি। ধরো এই সূর্যকে কেন্দ্র করে, আমরা এটা তো সূর্য, এটা ছিল আমাদের সূর্য, সূর্যকে কেন্দ্র করে একটা গ্রহ আছে, এই গ্রহটা, এই সূর্যকে কেন্দ্র করে একটা গ্রহ আছে, সেই গ্রহটার কি ধরে নাও সে দূরত্বটা কত R1। এই গ্রহটা কি করবে, সূর্যকে কেন্দ্র করে একবার প্রদক্ষিণ করতে তার সময় কতটুকু লাগবে, সেই সময়টা লাগবে কত T1। আমি এই সূত্র অনুসারে কি পাইতেছি, এখান থেকে এই যে এটা লিখতে পারি না ধ্রুবক, তাহলে আমি কত T1 স্কোয়ার বাই কত R1 কিউব ইকুয়াল কত K1। সেম ভাবে এখানে তুমি একটা ব্যাসার্ধ নিচ্ছি সূর্যকে কেন্দ্র করে, আমি আরেকটা ব্যাসার্ধ নিই, আরেকটা গ্রহ নিই। ধরো আমার কাছে এটা ছিল সূর্য, এই সূর্যকে কেন্দ্র করে আরেকটা ব্যাসার্ধ আমি গ্রহ কি করতেছি আবর্তন করতেছি, যদিও কেন্দ্র হয়েছে না। দেখো তাহলে এখানে আরেকটা গ্রহ ছিল, তার ব্যাসার্ধ কত R2। তাহলে এখন ধরো এখান থেকে সে ঘুরে আরেকবার আসতে তার সময় কতটুকু লাগবে, তার সময় লাগবে সেটা হচ্ছে কত, ধরো এখান থেকে ঘুরে একবার ঘুরে আবার এখান থেকে আসতে তার সময় লাগবে কত T2 পরিমাণ। তাহলে আমাদের কি এখানে আমি কেপলারের দ্বিতীয় সূত্র অনুসারে কি এই যে T1 এবং T2, দেখো সময় এবং অর্ধপরাক্ষের অনুপাতটা কি হবে, ধ্রুবক থাকবে না। তো এখান থেকে আমি কি পাবো, জাস্ট কি T2 স্কোয়ার ডিভাইডেড বাই কত R2 কিউব ইকুয়াল কত কে, এটা লেখা যায়। তাহলে দেখো দুইটার ক্ষেত্রে আমাদের কি এর মানটা কি নির্দিষ্ট, যেহেতু আমার নির্দিষ্ট, তাহলে আমি এখান থেকে এই সূত্রটা লিখতে পারি না, যে T1 স্কোয়ার বাই কত R1 কিউব ইকুয়াল কত T2 স্কোয়ার বাই কত R2 ইকুয়াল কত কে। তুমি যতই নাও, যতগুলো নিতে চাও নিতে পারবে। ওকে, সবার হয়েছে বলো, বুঝছো? আজকে হচ্ছে তোমাদের ক্লাস নিব দেখে আমাদের হচ্ছে ক্যাম্প হলে সিনিয়র বাইরা চলে যাইতেছে, তো অনুষ্ঠানে যাই গেলাম না তোমাদের জন্য। যদি তোমাদের ক্লাসে রেসপন্স না থাকে তখন তো খুব খারাপ লাগবে, তাই না? হয়েছে সবার, বলো সবার হয়েছে? মনে থাকবে। আসো আমরা এখন এমসিকিউ সলভ করব। প্রথম প্রশ্ন, এটা আসছে কোথায়, ঢাকা বোর্ডে আসছে। কোথায় আসছে, আমাদের ঢাকা বোর্ডে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। কত সালে, 22 এবং 23 সালে। দেখো এই প্রশ্নটা আসছে কোথায়, 22-23 দাবিতে আসছে। কি বলছে, আমার প্রশ্নটা একটু পড়ো। দেখো এম বড় একটা কি বলছে উপগ্রহ, এম বড় একটি উপগ্রহ আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কক্ষপথে এম বড় একটি গ্রহকে প্রদক্ষিণ করতেছে। তারা বলছে একটি পূর্ণ ঘূর্ণনের প্রয়োজনীয় সময় নিচের কোনটির সমানুপাতিক। প্রয়োজনীয় সময়
নিচের কোনটির সমানুপাতিক। তো এখন তুমি বলো তো এটার আনসার কোনটা হবে? তুমি যদি আগের সূত্রটা পড়ে থাকো তাহলে তুমি এটা সহজে আনসার করতে পারবে। এখন ধরো আমার এম বড় একটি গ্রহ আছে, নর্মালি চিন্তা করো এটা হচ্ছে আমার এম বড় একটা গ্রহ, এটা হচ্ছে এম বড় একটি গ্রহ, এবং এই গ্রহের প্রদক্ষিণ করে সেটা আমি ধরে নাও এই গ্রহ কি বলছে একটি উপগ্রহ আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কক্ষপথে, এখান থেকে ধরো আর ব্যাসার্ধের, এখান থেকে একটা আর ব্যাসার্ধ নাও, এর বৃত্তাকার কক্ষপথে এখানে আমার ছোট স্মল এম, এই ব্যাসার্ধ আর কক্ষপথে সে কি করতেছে ঘূর্ণন অবস্থায় আছে, কতটুকু আর ব্যাসার্ধে। তাহলে এইখান থেকে দেখো সে কি বলছে প্রয়োজনীয় সময়, সময়টা কি তার পর্যায়কাল না, পর্যায়কাল। তো তোমরা একটু দ্রুত আনসার করো, হ্যাঁ ওকে। এই যে প্রয়োজনীয় সময় এইখান থেকে সম্পূর্ণ ঘুরে আসতে সময় কত লাগবে, টি পরিমাণ। আমি সূত্র অনুসারে কেপলারের দ্বিতীয় সূত্র অনুসারে আমি কি পড়ছি যে টি স্কয়ার প্রপোর্শনাল এইখান থেকে এই গ্রহ থেকে এই গ্রহের দূরত্ব কত আর কিউব। তাহলে আমি এখান থেকে যদি টি এর মানটা বের করি তাহলে আমরা কত স্কয়ার টি প্রপোর্শনাল আমাদের কত আর স্কয়ার বাই রুট ওভার 2, সরি আর কিউব বাই 2। তাহলে আমি এখানে এটা এভাবে লিখতে পারি যে টি ইকুয়াল টু, দেখো আমি এখানে একটা ধ্রুবক দিয়ে দিলাম, এখানে আমি আর ইন্টু এখানে আমি 3 ইন্টু কত 1/2, তাহলে আমি এখানে কত পাবো যে কে ইন্টু আর কত 3টা উপরে 3/2, তাহলে আমি সময় কত পাবা কত আর ইকুয়াল টু কত 3/2। আনসার কোনটা হবে? কে যে আনসার করছো? তো অনেকেই সি বলছো, ওকে থ্যাংক ইউ। তাহলে আনসার হচ্ছে কোনটা? আনসার হচ্ছে এই সি নাম্বারটা, বুঝছো সবাই? দেখো তোমাদের পড়া কিন্তু কঠিন না, তোমাদের একটা কথা বলি, তুমি যেটাই পড়ো যদি তোমার বেসিক জিনিসগুলো ক্লিয়ার থাকে তাহলে তুমি বেসিক জিনিসগুলো মাথায় যত বেশি রাখতে পারবা তোমার তত বেশি জিনিসগুলো মনে থাকবে, এবং এই জিনিসগুলো তুমি প্র্যাকটিক্যালি যত বেশি করতে পারবে। তো তোমরা যারা ক্লাস করতেছো তোমাদের একটা কথা বলি যে হচ্ছে তুমি যদি যত বেশি প্রশ্ন উত্তর করবা তোমার জিনিসগুলো তত বেশি মনে থাকবে, এটা অবশ্যই মাথায় রাখবা। আর প্রত্যেকটা টপিকে চেষ্টা করবা ব্যাখ্যা সহকারে নিজের খাতায় লেখার জন্য, তাহলে জিনিসগুলো মাথায় থাকার সম্ভাবনা হচ্ছে কত 80%, যদি তুমি খাতায় লেখা এবং নিজে পড়ো। চলো পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো এই প্রশ্নটা প্রথমেই করছিলাম, তাহলে বলো কোনটা মেনে চলে বলো তো এখান থেকে। আচ্ছা আমি এখানে আগে কি বলছিলাম কৌণিক ভরবেগ না, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চল। তাহলে আমাদের কি বলছে গ্রহের ক্ষেত্রফল, দেখো কি বলছে সংজ্ঞাটা বলে দিচ্ছে, এটা কোথায় আসছে দাবিতে আসছে কত সালে 18 এবং 19 সালে। কি বলছে গ্রহের গতির ক্ষেত্রে একটি নক্ষত্র থেকে গ্রহের সংযোজক সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তাহলে আমরা কোন সূত্র পড়বে এটা হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র। কোন সূত্র? দ্বিতীয় সূত্র। দেখো আমরা কেপলারের দ্বিতীয় সূত্র কি পড়ছি সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এই নীতি সরাসরি কোনটা নির্দেশ করে? গতির সংরক্ষণশীলতার নীতি, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, তারপরে বলছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, এক আছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। বলো ওকে। তাহলে এটার আনসার কি হবে? এটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। দেখো আমার এই প্রশ্নটার উত্তর এক এক বই এক এক রকম লেখা, দেখবা একটা বই হচ্ছে এরকম ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, আরেকটা হচ্ছে ভরের সংরক্ষণশীলতার নীতি, তোমার যেটা ইচ্ছা। তবে আমার কাছে অ্যাকুরেটলি হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে তারপরে কি করে এই গ্রহগুলা ঘুরে। ওকে সবাই বলছো সি। আসো পরবর্তী প্রশ্ন দেখি। এই যে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে কত 22-23, কে কে পরীক্ষা দিবা? কি বলছে দেখো, এই দেখো মানুষ কমা শুরু করে দিচ্ছে। যারা এই যে ক্লাস মনে হচ্ছে যারা হচ্ছে ফুড টোয়েন্টি এদের দ্বারা কখনো কিছু সম্ভব না। কয়েকদিন আগে যে অপূর্বদা একটা কথা বলছিল না যে ক্লাস শেষ করে দিবেন কখন স্যার, এই যে এই টাইপের স্টুডেন্ট গুলোর দ্বারা কখনোই কিছু হয় না। দাদা কিন্তু এই কথাটা বলছে, এরা হচ্ছে গরু টাইপের স্টুডেন্ট। দেখো কি বলছে এই সূত্রটা বলো, এটার আনসার কি হবে দ্রুত বলবা। রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে গ্রহ এবং সূর্য সরলরেখা সমান সময়ে
সমান ক্ষেত্র অতিক্রম। এটি কোন সূত্র? কার সূত্র? নিউটনের সূত্র, কেপলারের দ্বিতীয় সূত্র, গাউসের সূত্র না ম্যাক্সওয়েলের সূত্র? দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় সরাসরি তুলে দিস, সরাসরি সংজ্ঞা থেকে তুলে দিস। ওকে, নুসরাত হুসাইনিরা। আচ্ছা তোমরা কে কে ক্লাস শেয়ার করছো? নিজের আইডিতে ক্লাসটা শেয়ার করে দাও সবাই। ওকে দেখো এটা কোন সূত্র মেনে চলে? এটা হচ্ছে কেপলারের, ওকে আনসার হচ্ছে বি নাম্বার। কেপলারের কোন সূত্র? দ্বিতীয় সূত্র। এটা তো দেখলাম। এই ম্যাথটা বুঝছো? এই ম্যাথটা একদম মুখস্থ করে ফেলবে। এটা হচ্ছে মুখস্থ করে ফেলবে। এটা হচ্ছে একদম মুখস্থ করবে এই ম্যাথটা, একদম সম্পূর্ণরূপে না দেখে মুখস্থ করবে, বুঝছো? এই ম্যাথটা না দেখে মুখস্থ করবে। কথা হলো ভাই কেন মুখস্থ করতে হইতেছে? এই ম্যাথটা এত পরিমাণ গুরুত্বপূর্ণ যে এই প্রশ্নটা সরাসরি তুলে দেবে, এই প্রশ্নটা সরাসরি তুলে দেবে, অন্য কোনো চেঞ্জ করবে না এখান থেকে। আসলে আমি একটু বুঝাই কি বলছে। ধরো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয়, বর্তমান দূরত্বের অর্ধেক হয়, তাহলে 1 বছরে কতদিন হবে? তাহলে আমি ধরে নাও এটা যদি সূর্য হয়, আমার কথা এটা সূর্য, আর এটা যদি আমাদের পৃথিবী হয়, এখান থেকে এটার দূরত্ব কত? এখানে হচ্ছে কি, এটা হচ্ছে পৃথিবী, এইটুকুর মধ্যবর্তী দূরত্ব কত আমরা জানি, দূরত্বটা হচ্ছে আর, তাহলে R1। এইটা সম্পূর্ণ ঘুরে আসতে তার সময় কতটুকু লাগে সেটা হচ্ছে T1। কতদিন যায়? 1 বছর সমান 365 দিন না? 65 দিন। এখন এই যে গ্রহটার সেম জিনিসটা এখানে হচ্ছে সূর্য, এটাকে আমি যখন ঘুরতেছিল এখান থেকে এইটুকু দূরত্বটা, আগে যে দূরত্বটা আছে সেই দূরত্বটা কত হয়েছে? R2। কত হয়েছে? R2। কার আগে যে দূরত্বটা আছে তার অর্ধেক না? তাহলে কত আসবে? R/2। R/2। তখন এইটা ঘুরে আসতে তার একটা সময় লাগবে না? সময়টা কত? T2। আমি সূত্র কি পড়ছিলাম? এই টোটাল মান কত এইটা বের করতে হবে না? এই মানটা তোমার ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না, খাতা কলম নিয়ে বসো, ক্যালকুলেটরটা বের করে আমার জানাবা। তাহলে দেখো আমি কি পাবো? আমরা পড়ছি কি, আমরা পড়ছি যে R2 স্কয়ার ডিভাইডেড বাই কত? T2 কিউব ইকুয়াল কত? R1 স্কয়ার ডিভাইডেড বাই কত? T1 কিউব। আমি বের করবো কোনটা? T2 এর মানটা বের করবো, তাহলে T2 কিউব ইকুয়াল টু, দেখো এটা এই পাশে গুণ করো, তাহলে কত হবে? R2 স্কয়ার, R2 স্কয়ার ইন্টু কত? T1 কিউব ডিভাইডেড বাই কত? কত আসবে সেটা? R1 স্কয়ার আসবে। তা আমি এখান থেকে বের করবো কোনটা? আমি বের করবো হচ্ছে T2 টা বের করবো, তাহলে 3 ঘনমূল কত আসবে? R2, R2 ডিভাইডেড বাই দেখো R1, R2 ডিভাইডেড বাই R1 উপরে কত? স্কয়ার ইন্টু, ইন্টু কত? ইন্টু হচ্ছে T কিউব, T1 কিউব। এখন এখানে তুমি কি করবা?
মানগুলা বসাবা। দেখো কি কি আছে, একটা দেওয়া আছে, T2টা বের করো, 3 ঘনমূল। দেখো R2 এর মান কত, আগেরটার অর্ধেক, আর বাই কত 2, তাহলে আমার কত আর পরে কত হবে স্কয়ার। দেখো 3 ঘনমূল শেষ কাটা যাবে, তখন আমরা কি পাবো, জাস্ট একটা পাবো কত T1। তাহলে এখন দেখো 3 রুট ওভার, এখানে আর এ আর কাটা, তাহলে আমি কত হয়েছে 1/2, উপরে কত স্কয়ার ইনটু, দেখো T1 মান কত 365। তো তুমি যদি আরেকটু কাটাকাটি করতে চাও তো পাবা, কিভাবে পাবা, দেখো 2 গুণে কত 4, তাই না, 1/4 ইনটু কত 365, এটা তুমি পাইতেছ T2, এটার মান পাবা 129। ওকে 129 মনে রাখবা, এটার আনসার হচ্ছে 129 দিন। একদম ডাহা মুখস্থ করা লাগবে এই ম্যাথ কেউ ক্যালকুলেশন করে হাতে ক্যালকুলেশন করে ফেলবা, এরকম স্টুডেন্ট কমই পাওয়া যাবে, বুঝছো? তো সবাই মাথায় থাকবে। আসো পরবর্তী এমসিকিউটা দেখি। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে কত সালে, দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে 21 এবং 11 এবং 12 সালে আসছে। এখন আসো এই প্রশ্নটা দেখো, এটা আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় কত 11 এবং 12 সালে আসা একটা এমসিকিউ। কি বলছে, সূর্যের চারদিকে শুক্র এবং পৃথিবীর গ্রহ বলছে, কি বলছে, একটা শুক্র আর এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত বলে দিচ্ছে কত, একটা বলছে এত ইষ্ট এত। এবার ধরো আমি একটু চিন্তা করো, যদি এটা একটা সূর্য হয়, এটা যদি সূর্য হয়, এখানে ধরো আমাদের এটা হচ্ছে এখানে পৃথিবী, আর এর পরে আরেকটা গ্রহ আছে, সেই গ্রহটা হচ্ছে কি আমাদের কি শুক্র, ধরে নাও এখানে শুক্র, শুক্র যদি পৃথিবীর কাছে সূর্যের কাছে থাকে, এখান থেকে এটুকু ধরে নাও, এটুকু দূরত্ব কত, এটার দূরত্ব হচ্ছে আমার R1। এখান থেকে এটুকু আবর্তন কাল করছে, দেখো এটার ঘুরতে সময় লাগছে ধরে নাও, সে সময়টা কত T1, এবং এইখান থেকে এটুকুর দূরত্ব কত, দূরত্বটা হচ্ছে R2। এখানে আমি বলে দিচ্ছি R1 এবং R2, এটা আমার কোন গ্রহ, এটা হচ্ছে আমাদের শুক্র গ্রহ, এটা হচ্ছে শুক্র, আর এটা হচ্ছে আমার কি পৃথিবী, এটা আমার পৃথিবীর গ্রহ। তাহলে এখন এই যে দুইটা গ্রহ আছে, এই দুইটা গ্রহ কি আবর্তনকালের জন্য সময় লাগবে না, এই পৃথিবী ঘুরতে যে সময়টা লাগবে, সেই সময়টা কত লাগবে পৃথিবীকে একবার আবর্তন করতে, সেই সময়টা লাগবে T2। এখানে পৃথিবীর বলে দিছে কত 365 দিন, তাহলে T2 এর মান কত 365। আমার বের করতে হবে কার মান, T1 এর মানটা বের করতে হবে। আমরা সূত্র কি পড়ছি, সূত্র পড়ছি যে কত বলতো, যে R1 স্কয়ার ডিভাইডেড বাই কত যে T1 স্কয়ার ডিভাইডেড বাই কত R1 কিউব ইকুয়াল কত T2 স্কয়ার ডিভাইডেড বাই R2 কিউব। তাহলে এখন দেখো আমি বের করবো কোনটা, আমি বের করবো T1 এর মানটা বের করবো, T1 স্কয়ার ইকুয়াল টু কত R1 ডিভাইডেড বাই কত R2, উপরে কত কিউব ইন্টু কত T2 স্কয়ার, T2 স্কয়ার। যখন 11-12 সেশন ছিল তখন কি ইউজ করা লাগতো, ক্যালকুলেটর ইউজ করা লাগতো। তাহলে এখন দেখো T1 স্কয়ার ইকুয়াল টু কত, এখানে আমি R1 বাই R2, এটা কি আছে 55, কত দেখো এটা আমার কি R1 ইস টু কত R2, এটা হচ্ছে 54 ডিভাইডেড বাই কত 75, উপরে কত কিউব ইন্টু কত T2 স্কয়ার মানে 365, উপরে স্কয়ার। দেখো তো যে আমি কত পাবো T1 ইকুয়াল টু রুট ওভার, এটুকুর মান কত আসে বলো সবাই, একটু ক্যালকুলেটর নিয়ে বসা এটার মান কত পাবো একটু জানাও দেখি। যদিও এই টাইপের প্রশ্নগুলো এখন আসে না, যেটা ক্যালকুলেটর ছাড়া ইউজ করা লাগে সেগুলো দিবে না, তো এইটুকু তোমার কাজ, এটা তুমি
বাসায় বইসা এটুকুর আনসার বের করবা। এটাকে পরে তুমি কি করো, রুট করে দিবা, তারপরটুকু তোমার কাজ হচ্ছে আনসার বের করে। বুঝতে পারছো? এটা ক্যালকুলেটর ছাড়া হবে না, এটা সাস্টে দিতে পারে, এই টাইপের প্রশ্ন সাস্টে অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিতে পারে। ওকে, একজন বলছে বি হবে, তাহলে আনসার ধরে নিলাম এটাই বি। কত? 223। দেখো এটা হচ্ছে মেডিকেলের প্রশ্ন, এটা হচ্ছে মেডিকেলের রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক জায়গায় আসছে। বলো এটার আনসার কোনটা হবে? বলছে কেপলারের আবর্তনকালের সূত্র কোনটি? কেপলারের আবর্তনকালের সূত্র কোনটা? কেপলারের আবর্তনকালের সূত্র। এখান থেকে জাহাঙ্গীরনগর আসছে 11-12, ইসলামী বিশ্ববিদ্যালয় আসছে 16-17, মাওলানা ভাসানী 17-18, 17-18, রাজশাহীতে আসছে কত? 17-18 সালে। কেপলারের তৃতীয় সূত্র। বলো আনসার কোনটা হবে? ওকে, আচ্ছা তোমরা একটু নাম্বার দিয়ে দিও, এটা ধরো 6 নাম্বার এমসিকিউ। হ্যাঁ ধরে নাও কত নাম্বার ফ্ল্যাগ গেল, হচ্ছে 8-9 নাম্বার এমসিকিউ হবে এটা, ধরে নাও 8-9 নাম্বার এমসিকিউ। 8। বলো এটার আনসার কি? ওকে, ফাতেমা জোহরা তুষি সাদিকা আক্তার সুয়া তাহমিনা ইয়াসমিন সি বলছো। এই বেটা একজন সি বলছে, সামি বলছো বি। ওকে দেখো আমরা কেপলারের তৃতীয় সূত্রে কি পড়ছি? আবর্তনকালের বর্গ কার সমানুপাতিক? ওইটার ব্যাসার্ধের সমানুপাতিক। গ্রহটার আবর্তনকালের ঘনফলের সমানুপাতিক। তো তুমি এখানে কত টি প্রফেশনাল কত আর কত 3/2। আনসার কোনটা হবে? আনসার হচ্ছে বি নাম্বারটা। কারা কারা মেডিকেলে পরীক্ষা দিবা কে কে বলো তো তোমরা? বলো মেডিকেলে পরীক্ষা দিবা কে কে বলছে? বলো এটার আনসার কি? দ্রুত বলবা। এটা হচ্ছে 9 নম্বর এমসিকিউ। কত নাম্বার? 9 নম্বর এমসিকিউ। আর তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো তোমাদের আশেপাশে ফ্রেন্ড সার্কেল নেই, সবাইকে মেনশন করো, সবাই 4-5 জন করে মেনশন করে তো দেখি। দেখো ক্লাসে মানুষ থাকার কথা 100 জন, ক্লাসে মানুষ হচ্ছে 24 জন, বুঝছো? এইগুলো দেখলে খুব কষ্ট লাগে। দেখো এই প্রশ্নটা মেডিকেল আর্টস কি বলছে? যে বলছে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। নিচের কোন বিজ্ঞানী এই সূত্রটা দিচ্ছে? তো এটা তো নর্মালি পাওয়ার কথা, হচ্ছে ডি নাম্বার বলতেছে সবাই। ওকে আসো তাহলে এটার আনসার কোনটা? এটার আনসার হচ্ছে ক নাম্বারটা। এটা আছে ডেন্টাল আর্টস। দেখি এই প্রশ্নটা উত্তর করো সবাই। কোথায় আসছে? ডেন্টাল আর্টস। দেখো আমি আগেই বলি, আমার ক্লাস করলে বাসায় বৈশা, তোমার বাসায় বসে অন্য কোনো প্রশ্ন পড়া লাগবে না, প্রশ্ন ব্যাংক পড়া লাগবে না। আমি ক্লাসে যেগুলো পড়াই দিব এগুলাই যদি তুমি ভালো করে পড়তে পারো তোমার অমনি একাই মনে থাকবে। আচ্ছা কে কে ক্লাসে আছো একটু জানাও দেখি। আর এখন আর যারা ক্লাসে আছো এই সময়টা, ওকে দেখো এটা হচ্ছে 10 নম্বর এমসিকিউ। কয় নম্বর এমসিকিউ? 10। কত নাম্বার? 10 নাম্বার। দেখো বুঝো কি বলছে, যারা আছো সবাই দ্রুত কমেন্ট করো। দেখো সূর্য হতে পৃথিবীর দূরত্বে কমে গেলে বছরের দিন সংখ্যা বাড়বে না কমবে? ডেন্টাল নার্স যারা দাঁতের ডাক্তার হবে, আমার দাঁতের সমস্যা বুঝছো, তোমরা কেউ দাঁতের ডাক্তার হলে আমার বলে দাও, দাঁত
দাঁতের সমস্যা হয়ে গেছে। ওকে, আসিমণি মুক্তা, আচ্ছা, যা জুহি, জুথি বারাল, তারপর আর কে কে আসো? হায়নামণি, আমিও আছি। ওকে, তাহলে দেখো কি বলছে, যে বলছে সূর্য হতে পৃথিবীর দূরত্ব কমে গেলে, দূরত্ব কমে বছরে দিন সংখ্যা বাড়বে না কমবে? বছরে দিন সংখ্যা বাড়বে না কমবে? ওকে, এটার আনসার করছে। দেখো, অনেকে বলছে দূরত্ব কমে গেলে বছরে দিন সংখ্যা বাড়বে। বলতো আমার ক্যাপ্টারের তৃতীয় সূত্র কি পড়ছো? তৃতীয় সূত্র পড়ছো যে টি স্কোয়ার প্রফেশনাল কত, আর কিউব না? এইটা আর এটার সাথে কি সমানুপাতিক না? দেখো এটার মানেটা কি? একটা এটা সমানুপাতিক, ব্যস্তানুপাতিক না তো, বুঝছো? এটা একটা আরেকটার সাথে কি সমানুপাতিক। তার মানে যদি আমার দূরত্ব বাড়ে, যদি আর এর মানটা বাড়ে, তাহলে এখানে পর্যায়কালটা কি করবে? পর্যায়কালটাও বাড়বে। একটু মনে রাখো, এটা আমি একটু লেখা দিই বাংলা। যদি ব্যাসার্ধ বাড়ে তাহলে পর্যায়কাল পর্যায়কাল বাড়বে, আর ব্যাসার্ধ কমলে পর্যায়কাল কমবে। যদি আর এর মানটা বাড়ে তাহলে পর্যায়কাল বাড়বে, যদি আর এর মান কমে তাহলে পর্যায়কাল কমবে। তার মানে কি বুঝাইতেছে? সূর্য হতে পৃথিবীর দূরত্ব কমে গেছে, দূরত্ব কমে গেছে, তাহলে আর এর মানটা কমছে, তাহলে আর এর মান কমলে এই পর্যায়কালটা বাড়বে না কমবে? পর্যায়কাল কমবে। আনসার কোনটা হবে? আনসার হচ্ছে ক নাম্বারটা। আনসার করছো? ওকে, মাহফুজা ইসলাম মুক্তা। ওকে, সবাই ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এটা এখান থেকে প্রশ্ন আসার মতো একটা প্রশ্ন, মেডিকেলে ভার্সিটি যে কোনো জায়গায় আসে এই টাইপের প্রশ্নগুলো। আর তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো, হ্যাঁ, তোমার ফ্রেন্ড লিস্টে যেগুলো আছে সবাইরে আমার পেজে ইনভাইট করে দিও, বুঝছো? তোমাদের তো ক্লাস নিতেছি অনেক কষ্ট করে, এটুকু করে দিও। যারা ক্লাসে জয়েন আছো সবাই কি করে তোমাদের যে ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্রেন্ড আছে সবাইকে আমার গ্রুপ আর হচ্ছে পেজ, এই দুইটাতে ইনভাইট করে দিও। এটাই লাস্ট টাইম সিকিউ ছিল। এখন আমরা বলো, এখন তোমাদেরকে আমি একটু দেখি যে কেপলারের সূত্র থেকে বলো, কেপলারের সূত্র থেকে যেই টাইপের প্রশ্ন আসুক পারবা কি তোমরা? বলো, কেপলারের সূত্র থেকে যে কোনো প্রশ্ন আসুক পারবা তো সবাই? একটু দ্রুত বলো। হামিদ আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেখা যাচ্ছে 26 ব্যাচের। ওকে মন বুঝে কে বল ভাই।
কয়টা বাজে? আসো আমরা পরবর্তী জিনিস দেখব। দেখো দেখি কে কি প্রশ্ন করছো, উত্তর করছো। ইনশাল্লাহ ওকে। ওকে ইনশাল্লাহ পারবো। ওকে আসো আমরা এখন পড়বো, আমরা নতুন জিনিস পড়বো তাই না, মহাকাশ। দেখো আমরা নর্মালি বাস্তব জীবনে আমরা বুঝি একটা জিনিসের সাথে আরেকটা জিনিসে কি থাকে, আকর্ষণ থাকে তাই না। সে উপলক্ষে আমাদের মহাকর্ষের মধ্যে কিছু জিনিস আছে যে আকর্ষণ করে। সে কি করবে? আকর্ষণ করবে। এটা হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষ জিনিসটা কি? ধরো মহাবিশ্বের, মহাকর্ষ জিনিসটা হচ্ছে যে মহাবিশ্বের, দেখো সংজ্ঞা আছে কি, যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে পরস্পর যে আকর্ষণ বল থাকে সেটাকে আমাদের কি বলে? মহাকর্ষ বলে। ধরো এটা আমার, এটা হচ্ছে আমার একটা বস্তু, এটা হচ্ছে M1 বড় একটা বস্তু। এখানে আমরা আরেকটা M1 বড় বস্তু আর M2 বড় আরেকটা বস্তু আছে, M2 বড় আরেকটা বস্তু আছে। দেখো এই যে দুইটার মধ্যে যদি আমি একত্রিত রাখি, কে বলছে? নুসরাত হুসাইন নীরা। ভাই একটু ফাস্ট আগান ভাই, আমি এত ফাস্ট আগাইতে পারি না, আমি যতটুকু পড়াবো ওইটুকু স্টুডেন্ট পাইতে হবে, ওরকম ফাস্ট আগাই। ওকে দেখো তো কথা শোনা যায় কিনা। আমার প্রবলেম দিয়া দিছে, বলো। কথা শোনা যায় এখন? দেখো এই যে দুইটার মধ্যে যখন যে কোনো দুইটা বস্তুকণের মধ্যে আকর্ষণ বলটা, এই দুইটার মধ্যে যে আকর্ষণ বল, এটা দুইটা বস্তু, এটা আমাদের একটা বস্তু, এটা হচ্ছে আমরা কি একটা বস্তু মহাবিশ্বের, এখানে আরেকটা বস্তু। এই দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা হয়, এদের মধ্যে যে আকর্ষণটা হয় সেটাকে আমাদের কি বলা হয়? মহাকর্ষ। এই যে আকর্ষণের জন্য তো আমাদের একটা একটা দিকে বল লাগবে, এফ লাগবে, সেই বলটার নাম কি? মহাকর্ষীয় বল। বুঝছো? মনে থাকবে। আচ্ছা তোমাদেরকে একটা স্পেশাল দিই না থাক। এখন আমাদের মহাবিশ্বের এই মহাকর্ষীয় নিয়ে দুইটা সূত্র দিচ্ছি ও একটা সূত্র দিচ্ছি, যেটা না করলে মানুষ হচ্ছে কি কিছু বুঝতেই না যে হচ্ছে পৃথিবীতে কি আছে, এই ব্যাপারটা যদি আবিষ্কার না করতাম। এটা ছিল কেউ বলো তো? এখনো প্রবলেম? বলো এখনো কি কাউন্টার প্রবলেম?
কিছু সময় কষ্ট করতে হবে। সাউন্ড চলে গেছে, বুঝছো? মাইক্রোফোনের চার্জ শেষ। দেখো এখন আসো, আমরা গুরুত্বপূর্ণ একটা সূত্র নিয়ে আলোচনা করবো। এখন আপাতত 20 মিনিটের মতো কষ্ট করতে হবে। আপাতত চার্জে দিয়েছি, কিছুটা চার্জ হোক, তারপর আবার মাইক্রোফোন দিয়ে ক্লাস নিয়ে যাও। এখন দেখো, আমার যে নিউটন আছে, বিজ্ঞানী নিউটন একটা সূত্র দিয়েছে। কি বলছে যে মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে একটা সূত্র, সেই সূত্রটা কে দিচ্ছে? বিজ্ঞানী নিউটন দিচ্ছে। সবাই কি করো, ভালো করে কমেন্ট করো, ক্লাসে মানুষ চলে গেছে। দেখো সূত্রটা কি বলছে, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, নিউটন গিয়েছিল একটা গাছের নিচে বসে ছিল। এখন সাউন্ড হয় না? দেখো আমি আবার বলি, 20 মিনিট কষ্ট করতে হবে, 20 মিনিটের মতো কষ্ট করতে হবে। আপাতত 20 মিনিট কষ্ট করে ক্লাস করো, সাউন্ড হোক, তারপরে হচ্ছে করবো। আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে, আমার চার্জ দিতে মনে ছিল না। 20 মিনিট কষ্ট করে, হ্যাঁ কষ্ট করে একটু শোনো, 20 মিনিট। হ্যাঁ আপাতত 20 মিনিট পরে আবার সাউন্ড ঠিক হবে। দেখো কি বলছেন, এখানে আমার বলা হয়েছে যে নিউটনের কি বলছে, যে মহাবিশ্বের প্রতিটি বস্তু বানা এক, নিউটনের মহাকাশের সূত্রটার নাম হচ্ছে কি, যে মহাবিশ্বের প্রতিটি বস্তু মানে একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে ধরো আমার কাছে দুইটা ভর আছে, এটা হচ্ছে একটা m1 ভরের একটা বস্তু, এখানে m2 ভরের দুইটা বস্তু আছে। এই দুইটা বস্তু কণা একটা অপরকে কি করতেছে? আকর্ষণ করতেছে। এই বস্তুটা এর নিচের দিকে আকর্ষণ করতেছে, এর নিচের দিকে আকর্ষণ করতেছে। তাহলে এটা আকর্ষণের জন্য একটা বল লাগবে, সেই আকর্ষণ বলটা কত? F। যে আকর্ষণ বলটা এই বস্তু কণাদের বরের গুণফলের সমানুপাতিক। তাহলে আমি কি পাবো? F প্রপোর্শনাল। এই দুটো বস্তুর বরের গুণফলের সমানুপাতিক, m1 m2। কত পাইতেছ? বুঝছো? m1 m2। তাহলে এটা এর সমানুপাতিক। এবং এটা বলছে যে এদের মধ্যবর্তী দূরত্ব, দেখো এই দুটো বস্তুটা একটা থেকে নির্দিষ্ট একটা দূরত্ব রাখবে, সেই দূরত্বটা যদি r হয়, এই দূরত্বের কি বর্গের ব্যস্তানুপাত। তাহলে F প্রপোর্শনাল কত? 1/r²। তাহলে এই দুইটা আমরা নিউটনের কি সূত্র দেখে আমরা লিখতে পারতেছি। তাহলে আমি যদি একসাথে লিখি, তাহলে আমরা F প্রপোর্শনাল কত? m1 m2 ডিভাইডেড বাই কত? r²। এখন সমানুপাতিক তোলার জন্য একটা ধ্রুবক তো লাগবে, সেই ধ্রুবকটা কি? মহাকাশীয় ধ্রুবক। F = g * m1 m2 ডিভাইডেড বাই কত? r²। এটাকে আমাদের বলা হয় নিউটনের মহাকাশীয় সূত্রের গাণিতিক রূপ। এটা তো তোমরা সবাই জানো। সবাই বুঝছো? ক্লাসে মানুষ চলে গেছে, কাদের জন্য ক্লাস নেই? তাহলে এখন ধরো আমি এখান থেকে কি পাইছি? F = g * m1 m2 ডিভাইডেড বাই কত? r²। F = g * m1 m2 ডিভাইডেড বাই কত? r²। তো এতটুকু যদি তুমি পাও, এখান থেকে তুমি মহাকাশীয় ধ্রুবকটা বের করবে। তাহলে g = কি লিখতে পারো? F r² ডিভাইডেড বাই কত? m1 m2 m1 তাহলে এখন একটু চিন্তা করো যে এইটুকু পাইতেছি,
দুইটা বস্তুর ভর এত। তাহলে আমি এইটুকু মনে রাখবা, মহাকর্ষীয় ধ্রুবক এখান থেকে এই সূত্রটা মাথায় রাখতে হবে। এখান থেকে আমি একক বের করব, মাত্রা বের করব, একক মাত্রা। চলো আমি একক মাত্রাটা বের করে দেবো। তাহলে দেখো, প্রথম কাজ, মহাকর্ষীয় ধ্রুবকের একক। আমি বলের একক কি করছি বলো তো? নিউটন। দূরত্বের একক কি? মিটার। তাহলে কত আসবে? মিটার স্কয়ার। আর দুইটা বস্তুর ভর, বলের একক কি? সবাইকে বলছি 20 মিনিট কথা শুনতে হবে, 20 মিনিট কষ্ট করতে হবে। আমি আগেই বলছি যে 20 মিনিট কষ্ট করে শোনো। 20 মিনিট আমি চার্জে বসাইছি, বুঝছো? আমি চার্জে বসাইছি অলরেডি। চার্জ হইলেই আবার ওইটাতে শুরু করবো। দেখো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? জি ইন্টু এন1 ইন্টু দুইটার ভরের একক কি? ভরের একক হচ্ছে কি? কেজি না? ভরের একক হচ্ছে কি? কেজি। তাহলে আমি কত কয়টা কেজি পাবো? দুইটা, কেজি স্কয়ার। তাহলে একক কি পাইতেছ? নিউটন মিটার স্কয়ার পার কত? কেজি স্কয়ার। এটা কার একক? মহাকর্ষীয় ধ্রুবকের একক। এখন এইটা আমি মহাকর্ষীয় ধ্রুবকের একক। পরে আসো আরেকটা জিনিস পাবো এখান থেকে। আমি যদি এটাকে আমি আরেকভাবে একটু বের করার চেষ্টা করি, জি ইকুয়াল টু এফ ইন্টু আমার কত আর স্কয়ার না, ডিভাইডেড বাই কত? m1 m2। তাই আমি বস্তুর এফটাকে আমি কি লিখতে পারি? এম এ কত? আর স্কয়ার। ধরো এম এ আর স্কয়ার ডিভাইডেড বাই কত? এম স্কয়ার। একবারে লিখে দিলাম, দুটার ভর এক করে লিখছি। কি লিখছি? এম স্কয়ার লিখে দিচ্ছি। তাই আমি বস্তুর ভরের এককটা কি? উপরটা কেজি ইন্টু আমরা ত্বরণের একক কি? মিটার পার কত সেকেন্ড। এটার একক কি? মিটার স্কয়ার। নিচে কত আসবে? কেজি স্কয়ার। তাহলে আমরা এখান থেকে কি পাইতেছি? কাটাকাটি করো। এখান থেকে তুমি পাবা যে হচ্ছে এই একটা দুইটা তিনটা, তাহলে এম কিউব সেকেন্ড ইনভার্স, সরি সেকেন্ড স্কয়ার হবে স্কয়ার। আর নিচে কত আছে? নিচে আছে কেজি। তাহলে তুমি এখান থেকে জি এর এককটা পাবা, জি ইকুয়াল টু তাহলে কত হচ্ছে আমাদের কত? কেজি ইনভার্স হচ্ছে মিটার স্কয়ার, মিটার কিউব সেকেন্ড ইনভার্স। এই আরেকটা একক পাইছি। এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের একক, এটা হচ্ছে এস একক। এবার হচ্ছে ঢাকা বোর্ড 25 আসছে। কোথায় আসছে? ঢাকা বোর্ড 25। জিনিসগুলো মনে রাখবো, প্রত্যেকটা এমসিকিউ আসবে। এখান থেকে মাত্রা বের করতে পারবো আমরা। কি বের করতে পারবো? মাত্রা। দেখো কেজির মাত্রা কি? আমি মাত্রা করছি এম ইনভার্স। সরলের মাত্রা কি? এম কিউব। সময়ের মাত্রা কি? টি ইনভার্স। মনে থাকবে? আসলে কি শোনা যায় না? মনে থাকবে? ক্লিয়ার সবার? বলো সবার ক্লিয়ার হয়েছে? একটু জানাও, দ্রুত জানাও। সবাই একটু দ্রুত জানাও যে ক্লিয়ার হয়েছে কিনা।
ওকে, সবাই একটু দ্রুত জানাও, সবাই কি করো একটু হাইলাইট মেসেজ করে দাও তো। আসো আমরা পরবর্তী জিনিসটা বুঝি, যেমন মহাকাশীয় ধ্রুবক কাকে বলে। বুঝো যে আমাদের মহাকাশীয় ধ্রুবক কাকে বলে। মহাকাশীয় ধ্রুবক দেখো আমি জি ইকুয়াল টু কি পাইছি, আমরা জি ইকুয়াল টু করছি সেটা কত এফ আর স্কয়ার ডিভাইডেড বাই কত m1 m2, এটা করছি না মহাকাশীয় ধ্রুবক। সবাই একটু হাইলাইট মেসেজ করে দাও, হ্যাঁ সবাই একটু হাইলাইট করে মেসেজ দাও। আর যারা ক্লাসে কমেন্ট করতেছো না, তোমরা কি কমেন্ট করতে পারো না? দেখো এখন মহাকাশীয় ধ্রুবক কাকে বলছে, দেখো একক বলের দুটি বস্তুকণা, একক বল মানে কি দুইটা বস্তু বলই কি থাকবে 1 কেজি, এবং বস্তুকণা যদি 1 মিটার দূরে, একক দূরে মানে কত 1 মিটার দূরে থাকে, যে বল আকর্ষণ করে তাকে আমরা কি বলবো মহাকাশীয় বল বলবো। তাহলে ধরো এটা আমার একটা বস্তু, এই বস্তুর ভরটা কত m1, আর এখানে আরেকটা বস্তু, সেই বস্তুটার ভর কত m2। তো এইটার ভর যদি 1 কেজি হয়, এটার ভর যদি 1 কেজি হয়, আর এইখান থেকে একটু দূরত্ব যদি কি হয় 1 মিটার হয়, সেই এদের মধ্যকার আকর্ষণ বলটা কত হবে, বা আমি চিন্তা করো তাই এখানে জি ইকুয়াল টু কত পাবো এফ ইনটু 1 এর উপর স্কয়ার, নিচে কত 1 ইনটু 1, তাহলে তুমি কি পাইতেছো জি ইকুয়াল টু এফ না। তাহলে আমার যদি দুইটা বস্তুর বল এবং দূরত্ব 1 মিটার হয়, তখন এদের মধ্যকার আকর্ষণ বল কি মহাকাশীয় বলের সমান। দেখি হবে মহাকাশীয় ওকে দেখো তাহলে এইটুকু সবাই বুঝছো বলো তো, সবাই কি ক্লিয়ারলি বুঝছো? দেখো তার 10 মিনিট পরে দিয়ে দিব, মাত্রা একক পাইছি, মাত্রা একক আগেই বের করে ফেলছি না, বলো তো আমরা কি পাইছি? দেখো চার্জ জি এর একক, একক 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 কি কি পাইছি, একটা পাইছি নিউটন
মিটার স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কত কেজি স্কয়ার। আরেকটা একক পাইছি কি পার কেজি মিটার কিউব 3/2। মাত্রা কি পাইছি, মাত্রা হচ্ছে কত m ইনভার্স l কিউব 3/2। দেখো তাহলে আমি এতটুকু পাইলাম। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক বলো তো, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত? আমি জি করলে কত করছি 6.673 ইনটু কত 10⁻⁻11। একক কি হবে? একক হচ্ছে এটা, এটা হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কত কেজি স্কয়ার। মনে থাকবে, মনে রাখবে। এখানে যে জিনিসগুলো লেখা দিছি 100% ইম্পর্টেন্ট, যারা মেডিকেলে দিবা, এটা যারা মেডিকেলে দিবা তাদের জন্য মনে থাকবে সবাই। এবার সবাই কি বুঝছস সেটা? ওকে, দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কি বলছেন? পরস্পরকে স্পর্শ করা দুটি অভিন্ন অক্ষ, দুটি অভিন্ন অক্ষ গোলক যাদের বল 100 কেজি এবং ব্যাসার্ধ কত 5 মিটার, তো এদের মধ্যকার মহাকর্ষীয় বল কত? এদের মধ্যকার মহাকর্ষীয় বল কত? ধরো এটা একটা গোলক, চিন্তা করো এটা একটা গোলক, আর এর সাথে আরেকটা গোলক স্পর্শ করতেছে। ধরো এটা একটা গোলক, এখানে স্পর্শ করে আরেকটা গোলক আছে, দুটা গোলক আছে, মাত্র একজন গ্রাস করতেছ। প্রত্যেকটা গোলকের ভর বলে দিচ্ছে কত? ভর বলছে এটা বলছে 100 কেজি, এটার কত বলছে 100 কেজি, তো দুইটার ভর বলছে কত 100 কেজি, এবং এখান থেকে এইটুকুর ব্যাসার্ধ বলে দিচ্ছে কত 5 মিটার, এটা থেকে এটার ব্যাসার্ধ কত বলছে 5 মিটার। এ বলছে এই দুটার মধ্যকার আকর্ষণ বলটা কত? এইটার বলটা আকর্ষণ বল, এখান থেকে একটু মধ্যবর্তী দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 10 মিটার। তাহলে আকর্ষণ বলের মান F ইকুয়াল টু কত করছো G ইনটু m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত 10, 10 এর উপর কত স্কয়ার। তাহলে এখানে দেখো G এর মান কত? G মান আমরা করছি 6.673 ইনটু কত 10⁻⁻11 ইনটু বল কত 100 ইনটু 100, নিচে কত 10, 10 এর কত 100, কাটাকাটি করে একটা, তো এই পাশে কত আছে 11 আছে না? তো তুমি যদি দুইটা শূন্য কাইটা দাও, কয়টা শূন্য? দুইটা। আমি এইভাবে লিখতে পারি 6.673 ইনটু কত 10⁻⁻11 ইনটু 10⁻², এটা লেখা যায় না? এই যে 2টা যদি তুমি এখান থেকে কাটো কত পাবা? এখান থেকে পাবা গিয়ে হচ্ছে -9, 6.673 ইনটু কত 10⁻⁹9 এত কত পাইছো? এটা আনসার কোনটা? এই নাম্বারটা। ক্লাস কি অফ করে দেব? বলো ক্লাস কি অফ করে দিব?
ওকে দেখো, এখন আমার এই প্রশ্নটা কি কি বলছে? মহাকর্ষীয় ধ্রুবক বলছি, মহাকর্ষীয় ধ্রুবকের কি বলছে? মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটি বলছে? মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, তার মানে কার মাত্রাটা চাইছে? জি এর মাত্রাটা চাইছে। জি এর মাত্রা, জি এর মাত্রা আমরা কি পড়ছি বলতো? আমরা মাত্রা পড়ছি এম ইনভার্স এল কিউব টি ইনভার্স কত 2, এটা পড়ছি না? এটা আমার যেখানে আছে সেটাই আনসার। তাহলে বলো কোথায় কোথায় আছে এটার আনসার? কোথায় আছে দেখো, এটাতে আছে আর আছে কোথায়? এটাতে আছে, এ আর ডি নাম্বার আনসার। তাহলে আমার দুইটাই সঠিক উত্তর। কোনো সময় যদি এরকম প্রশ্ন হয় যে আমার দুইটাই সঠিক, তাহলে তুমি উত্তর করবে কোনটা? অবশ্যই উত্তর কোনটা কি করবে না। পরীক্ষা হলে যদি কখনো দুইটা প্রশ্নের উত্তর থাকে তো ওইটার উত্তর করে আইসো না, বুঝতে পারছো? তো ওইটার উত্তর না করলে তুমি অটোমেটিকলি নাম্বার পাবা। পরের প্রশ্ন, এই যে দেখো একই প্রশ্ন আবার কুমিল্লা চট্টগ্রামে দিয়ে দিছে। এটা তো আর বলা লাগবে না এটা কোথায় আসছে, এটার মাত্রা কি? মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটা দেখি তো, তোমরা একটু দেখা বলো তো কোনটা হবে আনসার। ওরে বাবা, দেখো তাহলে আনসার কোনটা হবে? মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। আনসার হচ্ছে বি নাম্বারটা। কারণ কি আমরা জি এর মাত্রা কি পড়ছো? এম ইনভার্স এল কিউব টি ইনভার্স কত 2। আনসার হচ্ছে বি নাম্বার। দেখো একই প্রশ্ন, এইটার আনসার করো। এটা কোথায় কোথায় আসছে? জগন্নাথে আসছে, মাওলানা ভাসানীতে আসছে। দেখো জগন্নাথে প্লাস হচ্ছে কি মাওলানা ভাসানীতে আসছে, জগন্নাথ প্লাস হচ্ছে কি মাওলানা ভাসানী। বলো কোনটা হবে অ্যান্সার? ওকে, অনেকে বি বলছো। তো এটা কত 15 নম্বর এমসিকিউ।
যে মহাকাশীয় ধ্রুবকের এসআই একক কোনটা? মহাকাশীয় ধ্রুবকের এসআই একক কোনটা? কি বলছে? নিউটন মিটার স্কয়ার পার কেজি। দেখো এখানে এসআই একক দুইটাই হবে। এসআই একক, এসআই একক আমরা কি পড়ছি? দুইটা একক পড়ছি না? জির একক নিউটন মিটার স্কয়ার আর কত কেজি স্কয়ার। আরেকটা একক কি পড়ছি? আরেকটা একক পড়ছি, সেটা হচ্ছে কেজি ইনভার্স মিটার কিউব আর সেকেন্ড স্কয়ার। এখানে দুইটাই হচ্ছে এসআই একক, দুইটাই এসআই একক। এখন সঠিক উত্তর কোনটা? এরকম দেওয়া থাকলে এটা হচ্ছে আবার এটাও আছে। দেখো এরকম দেওয়া থাকলে তো এরকম তো দেওয়া থাকবে না, যদিও একটাই দেওয়া থাকবে এসআই একক হিসাবে। দেখো তো এখানে তো আবার এখানে যদি মাইনাস না থেকে জাস্ট 3 থাকতো তাহলে এটা সঠিক উত্তর ছিল। তো এখানে আমার কি আছে? মাইনাস আছে, তার মানে আনসার কোনটা? আনসার হচ্ছে এ নাম্বারটা। সবাই আনসার করো। দেখো ডেন্টালের প্রশ্ন, দেখি এটার আনসার করো সবাই। দেখো সাউন্ডটা হচ্ছে মাইক্রোফোন চার্জ হয় না, বুঝছো? দেখ আজকে সাউন্ড কষ্ট করে শোনো, কারণ মাইক্রোফোনটা চার্জ হয় না। দেখো মহাকাশীয় ধ্রুবক কি বলছে? যে মহাকাশীয় ধ্রুবক জি ইকুয়াল টু আমরা কত পড়ছি? 6.673 ইনটু কত 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কত কেজি স্কয়ার। দেখো তো এরকম কিছু দেওয়া আছে। আসো আমরা এককগুলো দেখি। এটার এককটা ভুল। তারপর আসো বুঝছো? কারেন্ট চলে গেছে। বলো তুমি কমেন্ট করো দেখি কার কি অবস্থা। আমার তো দেখা যায় না। সবাই কমেন্ট করে জানাও দেখি। কারেন্ট চলে গেছে, বুঝছো? তোমাদের ক্লাস নিব কিভাবে? মাইক অফ। যাই হোক সবাই থাকো, কারেন্ট আসলে আবার লাইভে যাবো না। সবার জন্য শুভকামনা রইল। পরবর্তী কয়টা লাইভ নিব জানি না, কারেন্ট আসলে জানাই দেবো।